সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি। আজকের আমার নির্ধারিত বিষয় যদি শুরুতেই জানিয়ে দিই, মব জাস্টিস বনাম আইনের শাসন আমার নির্ধারিত বিষয়, এটি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। আমি যদি শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, স্বাগত জানাই ভাই আপনাকে। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদি, স্বাগত জানাচ্ছি আপনাকে। জনাব রুশাদ ফরিদি, আপনাকে দিয়ে শুরু করি। গতকালের ঘটনার প্রেক্ষাপটটাই যদি শুরুতে একটু নিয়ে আসি, গুলশানের ঘটনা, আমরা যেটি নিয়ে বেশ কিছু সেখানে গণমাধ্যম ছিল, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলের সাবেক স্ত্রী, যাদের ছাড়াছাড়ি হয়ে গেছে 2001 সালে। সেখানে আসলে একটি ইস্যু দেখিয়ে সেখানে অর্থের অবৈধ টাকার কথা বলে আওয়ামী লীগের দোসর লোকই আছে সেটি বলে বেশ কিছু লোক সেখানে আসলে মব জাস্টিস বা মব রুল বা যেটি মোরাল পুলিশিং যেটি বলি না কেন, সেরকম একটি ঘটনা ঘটেছে। সেখানে লণ্ডভণ্ড করা হয়েছে, তছনছ করা হয়েছে, কিন্তু কিছুই আসলে তারা পায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিতিতে হয়েছে বিষয়টি। মব জাস্টিস বনাম আইনের শাসন নিয়ে যখন কথা বলছি, তখন এই বিষয়টি বর্তমানে আসলে কি বার্তা দিচ্ছে আমাদের? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের স্টুডিওতে। একটাই বার্তা দিচ্ছে যে আসলে আইনের শাসন নাই, যদি আমি সোজা কথায় বলি। সেটা হলো যে এবং একটা বিষয় হলো যে যে পরিস্থিতিতে এই সরকার ক্ষমতায় এসেছে এবং যে আন্দোলন হয়েছে, তখনও ধ্বংসযজ্ঞ হয়েছে, সেগুলো একটা অভ্যুত্থানের ফল এবং অভ্যুত্থানের সময় এগুলো ঘটে থাকে। সেগুলো কিন্তু মব না। মব কখন হয়? যখন দেশে আইনের শাসন থাকে, দেশে একটা মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে যাওয়ার চেষ্টা করছে, তখন দেশের আইন শৃঙ্খলা তোয়াক্কা না করে কিছু মানুষ একত্রিত হয়ে তার যা ইচ্ছা তাই করছে। তো আমাদের তাহলে এটাই বার্তা দিচ্ছে যে এই আইনের শাসনের চরম অনুপস্থিতি এখানে। তো বিষয়টা যেটা হলো যে এখানে কার বাসায় যে হামলা করছে, ধরা যাক সেই ব্যক্তিটা, ওনারা যেটা বলেছিলেন যে ওখানে আসলেই কেউ অপরাধীরা লুকিয়ে আছে, অন্যায়কারীরা লুকিয়ে আছে, গত রেজিমের মারাত্মক কোনো অপরাধী লুকিয়ে আছে, তারপরেও কিন্তু ওনাদের কোনো রাইট নাই। যদিও থাকতো, যদি থাকতো তাদের কথা ধরে নিলাম। তারপর ঘোষণা দিয়ে ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে ঢোকা, এগুলো হচ্ছে গিয়ে আমার মতে বিশাল ফৌজদারি অপরাধ। এবং এখানে লাস্ট খবর পেলাম যে তাদের 3 জনকে নাকি আটক করা হয়েছে এবং কারাগারে প্রেরণ করা হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু আমার ধারণা এই সাহসটাও তারা পেয়েছে। আমার ধারণা, যেটা শুনলে হয়তো অনেকে আমার উপর ক্ষুব্ধ হতে পারেন, সেটা হলো ফেব্রুয়ারি 5 তারিখের ঘটনা থেকে, যেখানে একই রকম ঘোষণা দিয়ে 32 নম্বর ভাঙা হলো। তো একটা বিল্ডিং আপনি ভাঙবেন ঘোষণা দিয়ে, সেটা ধরেন অগাস্টে 5 তারিখে ওখানে আগুন লাগানো হয়েছিল, তারপর ধ্বংসযজ্ঞ হয়েছিল। তখন একটা ভলাটাইল সিচুয়েশন ছিল, সরকার ছিল না, তখন জিনিসটা আসলে মানা যেত। কিন্তু এখন দেশ 6 মাস পরে আপনি ঘোষণা দিয়ে হঠাৎ করে 32 নাম্বার ভাঙবেন, কারণ হচ্ছে গিয়ে শেখ হাসিনা একটা বক্তৃতা দিয়েছে যাতে অনেকের অনেক রাগ হয়েছে। রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বাড়ি ভেঙে আপনি কি বার্তা দিয়েছেন? তো তারপরে, এবং শুধু 32 নাম্বার না, 35টা জেলা জুড়ে ধ্বংসযজ্ঞ হয়েছে। তো তারপর শেখ হাসিনা কি তারপরে থেমেছে? তারপরে তো বক্তৃতা, তার অ্যাক্টিভিটিস তো চলছে। এখন আপনি কোন বাড়ি ভাঙতে যাবেন, কি করতে যাবেন? কিন্তু সমস্যাটা হলো যে এই কাজগুলো যেটা দেখাচ্ছে, যেই সরকারটা আমাদের গণঅভ্যুত্থান পরিবর্তন, যেই সরকারটা দেশটাকে ধরে রাখার দায়িত্ব যার আছে, তাকে যখন আমি বলছি আমি তোমাকে তোয়াক্কা করি না, তোমার কাছ থেকে আমি যখন খুশি বুলডোজার এনে আমি যা খুশি করতে পারি, এটা কিন্তু আমাদের সবার অস্তিত্বের জন্য একটা সংকট তৈরি করে। গতকালের যে ঘটনা, সেটাতেও যতটুকু জানতে পারি যে সংবাদকর্মীদের আগে বেনামে একটি টেক্সট করা হয়
যে এই বাড়িতে হামলা করা হবে বা সেখানে এই ধরনের একটি মব ক্রিয়েট করা হবে। গতকালের ঘটনাটা একই বার্তা দিচ্ছে, অর্থাৎ আপনি যেমনটি বলছিলেন 6-7 মাস পরও আমরা একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি। জনাব এম এ আজিজ, আপনার কাছে আসি। গতকালের আরও একটি ঘটনা, বসুন্ধরা আবাসিক এলাকায় মানি এক্সচেঞ্জে দুজন ইরানি, সেখানে হচ্ছে ইরানের দুজন নাগরিক ছিলেন, তারা মানি এক্সচেঞ্জের কাজেই সেখানে গিয়েছিলেন। ছিনতাইকারী বলে মব তৈরি করে তাদেরকে মারধরের ঘটনা ঘটেছে। অর্থাৎ আমাদের নিজেদের তো বটেই, বাইরে থেকে যারা আসছেন, যারা আমাদের ট্যুরিস্ট বা যারা আমাদের পর্যটক, বিদেশি নাগরিক, তাদের সাথেও একই ঘটনা ঘটছে। এগুলো এক একটা উদাহরণ যেটি প্রতিনিয়ত ঘটছে, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই মব বিটিং যেটাকে বলা হচ্ছে, মবের জাস্টিস, এটা তো জাস্টিস না, এটা অপরাধ। আসলে উন্মত্ত জনগণের অপরাধ, গোষ্ঠীগত অপরাধ। এটা ধরেন আদিম যুগে, ধরেন আগে হেডসম্যানরা কেউ অপরাধ করলে সবাইকে ডাকতো, ডেকে বিচার করত। যখন রাষ্ট্রীয় কনসেপ্ট আসে, তখন আইন আদালত তৈরি হয়, বিচার বিভাগ তৈরি হয়, তখন তো আপনার আইনের কাছে সব বিচার যাওয়া। ধরেন আমিও ছোটোবেলায় দেখেছি যে আগে পকেট মারতো, ছিনতাই হতো, পেলেই তাকে হয়তো দেখা গেল কিল গুথা মারধর করে মেরেই ফেলা হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা হলো মব জাস্টিসটা, এটা কালচারের অংশ হয়ে গেছে। যেটা প্রফেসর সাহেব বললেন, ধরেন এই যে 5 ফেব্রুয়ারি, 5 আগস্টে অভ্যুত্থান ঘটলো, সরকার পরিবর্তন ঘটলো, এরপরে চেইন এফেক্ট, আস্তে আস্তে বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হলো, নানাভাবে পিটায় ভাঙা হলো। এই যে একটা কালচার, ছাত্রদেরকে বিশেষ করে তরুণদেরকে এটাতে ব্যবহার করা হলো, বা ব্যবহার হলো, এটা আপনি দেখেন। যেটা আপনি গুলশানের কথা বললেন, সেখানে তো ছবি দেখলাম, সেখানে কিন্তু তরুণের সংখ্যা বেশি ছিল। খেয়াল করে দেখেন, তাদেরকে নেওয়া হয়েছে, কারণ তারা তো অনেক সময় কোমল মন থাকে, তাদের আগপাশ ভাবনা থাকে না, তারা ডেকে নিচে গেছে, এরকম হয়। তো এটা কালচারের অংশ হয়ে গেছে। কারণ হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকেই যে তোমরা যত পারো সমালোচনা করো, যত পারো এখন মারধর করো, ব্যাপারটা যেন এমন ফ্রি ফর অল, মনে হয় যেন আমরা জঙ্গলে বাস করতেছি, যে আইন বলে কিছু নাই, নিরাপত্তা বলে কিছু নাই। তো এই জন্যই বলতেছি যে জঙ্গলে যেমন কোনো আইন কানুন নাই, যে পশু পাখি যারে ধরে খাও, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো আইন তো থাকতে হবে। এখন তো প্রত্যেককে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের এটার কোনো তেমন কোনো স্ট্যাটিস্টিক্সও নাই। স্ট্যাটিস্টিক্সও নেই। সরকারের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য দেয়া হচ্ছে, যেমন মোহাম্মদপুরের একটি ঘটনা, 2টি তরুণীর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, তার প্রেক্ষাপটে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমি যতটুকু জেনেছি ওনারা নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখানে নামাজ পড়তে যাচ্ছিল, বাধা দেওয়ায় তাদের উপর চা ছুড়ে মেরেছিল। পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ, তাই সকলকে অনুরোধ করবো কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করা হয়। ঘটনাটা যতটা ধূমপান তার থেকে বেশি কি সেখানে আসলে? সেখানে প্রথম হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এইভাবে কথা বলা মানে তো এটাকে ইনসাইট করে দেওয়া, আরো মানে মবকে আরো উস্কানি দিয়ে দেওয়া ব্যাপারটা। 2 নম্বর হল, ধরেন আমাদের সংস্কৃতি কতটুকু অ্যালাউ করে, এখনো কিন্তু অ্যালাউ করে না। ধরেন জামাতের আমির চ্যানেল আইতে ইন্টারভিউ দিতে বলেছে যে মেয়েরা যে কোনো পোশাক পরতে পারে। তা আমি উদাহরণ দিয়েছিলাম, আমি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছিলাম। থাইল্যান্ডের সুকুম্বিত 1-এ মাঝ দিয়ে গাড়িও চলে, 2টা সুন্দর ফুটপাথও আছে, 2 সাইডে ম্যাসেজ পার্লার আছে, সেখানে মেয়েরা দাঁড়ায় থাকে। আমি আমার ওয়াইফ হাঁটতে বেরোইছি, সাথে সাথে আমারে বিকিনি পরা এক মেয়ে হাত ধরছে, আমার ওয়াইফ তো আমাকে ছুটায় নিছে। তো এগুলো হলো ভোটের ব্যাপার। তো এখন ধরেন আমাদের দেশে কি সেই কালচার চলে না। তো এই জন্যে আমি বলছি যে ধরেন মেয়েরা যে সিগারেট খাইছে, এটাও তাদের কিন্তু একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত, তাদেরকে আপনার ধরেন
এই তাদের অপমান অপদস্থ না করার থেকে তাদেরকে তো বোঝানো যেত, নানাভাবে ম্যানেজ করা যেত। আর আইন উপদেষ্টা যেভাবে ব্যাখ্যা দিলেন যে সিগারেট খাওয়া অপরাধ, আরে হুদা সাহেব যখন ছিল বিএনপির সময় থুতু ফেলাও তো অপরাধ, রাস্তায় থুতু ফেলাও জরিমানা আছে। কিন্তু 50 টাকা সেই জরিমানা। অপরাধটা শুধু এটা নিয়ে যদি একটু রুশাদ ফরিদি আপনার কাছ থেকে যদি আসি, যে যেমনটি বলছিলেন যে মেয়েদের এই ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার ছিল, যখন এই বিষয়গুলো আসে তখন জেন্ডার ব্যাপারটাও কি একটু বেশি টার্গেটেড হয়ে যাচ্ছে কিনা? আমরা যতটুকু দেখতে পাচ্ছি গত এই মোহাম্মদপুরের ঘটনার কথাই যদি বলি, গতকালের ঘটনা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেয়ে, সে স্বাভাবিক পোশাকেই ছিল, থ্রিপিস পরা ছিল, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আপনার পাবলিক লাইব্রেরির একজন কর্মচারী তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। জেন্ডার টার্গেটেড হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। মানে আমাদের সমাজ তো একটা পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে নারীর প্রতি একটা বিদ্বেষ বলবো না, বাট নারীর প্রতি নারী একটা ইনফেরিয়র বিইং বলে একটা পুরুষদের মনে একটা আছে আর কি, বিষয়টা আছে। তো আমি এই জন্য আজিজ ভাইয়ের সাথে একটু ডিসএগ্রি করব যে মেয়েদের সাবধানতা অবলম্বন করা উচিত। তাহলে আসলে সাবধানতা অবলম্বন করতে করতে মেয়েদের আসলে কোথায় যে ঠেকা উচিত। তো এখন ব্যাপারটা হচ্ছে মেয়েদের আইনের চোখে এটা অপরাধ কিনা, মেয়েদের সিগারেট খাওয়াটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই অপরাধ। কিন্তু ছেলেদের সিগারেট নিয়ে আমরা কখনো কোনো ইনসিডেন্ট কখনো শুনিনি। তো এখন তবে আমি আপনার কথা সেন্টিমেন্টটা বুঝি যে আমরা এখনো মেয়েদের সিগারেট খেতে দেখে অভ্যস্ত না। তো আমরা অনেক কিছু দেখেই অভ্যস্ত না, মানে আমাদের সমাজ অনেকভাবেই বিবর্তিত হয়েছে। মেয়েদের জিন্স পরাও আমরা এক সময় দেখি নাই, হ্যাঁ। তো সেটাও দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়েছি। তো আমাদের ব্যক্তিগত বিভিন্ন ধরনের কনজারভেটিজম থাকতে পারে, যে আমি মেয়েদের অনেকে হয়তো মেয়েদের একেবারে কোনো হিজাব ছাড়া মেয়েদেরকে দেখলেও তাদের রাগ উঠতে পারে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কিন্তু সেটা তো আমার ব্যক্তিগত বিষয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে ল অফ দ্য ল্যান্ড মেনে চলতে হবে। একটা লোক যখন ওই কাজটা করে সেটা তার দৃষ্টিকোণ থেকে সে মনে করতে পারে জাস্টিফাইড, যে সে একটা মোরাল পুলিশিং করছে, সেটা তার দিক থেকে জাস্টিফাইড হতে পারে। কিন্তু তার দিক থেকে যেটা জাস্টিফাইড সেটা আইনের চোখে অন্যায় হতে পারে এবং অন্যায়, কারণ এবং সে আসলে অপরাধ করেছে। ওরকমভাবে একটা মেয়ে সে সিগারেট খাচ্ছে, তার যদি এটাতে মনে হতো সে অন্যায় করেছে, সে তখন এটা পুলিশের কাছে যে বিচার দিতে পারতো, আইনি প্রক্রিয়ায় আগাতে পারতো। কিন্তু সেটা না করে সে আইন নিজের হাতে তুলে নিতে গেছে এবং গালিগালাজ করেছে, খুব জঘন্য গালিগালাজ করেছে। তখন তারা ক্ষিপ্ত হয়ে পাল্টা রিয়াক্ট করেছে। তো স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আমার কাছে একটা এত উপরের জায়গায় থেকে বক্তব্যটা খুবই আমার কাছে মনে হয়েছে একটা সাধারণ মানুষের কথার মতো, একটা দায়সারা। এবং সাধারণ মানুষ এইভাবে কথা বলে যে হ্যাঁ সিগারেট, মেয়েরা কেন সিগারেট খাবে, যেন মেয়েদের এই অপরাধটা বেশি হয়েছে। তো এই ধরনের আচরণের কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টা চরমভাবে বিতর্কিত হয়েছেন। এবং আমি এটা অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়াতেও লিখেছি যে দেখেন 5ই আগস্টের পরে আমাদের সবচেয়ে দুর্বল জায়গাটাই কিন্তু আমাদের সিকিউরিটি অ্যাপারেটাস। এটা দুর্বল হয়ে গেছে কারণ পুলিশ গণশত্রুতে পরিণত হয়েছিল। পুলিশের মোরাল সেই সাহসটাই আর নাই যে মানুষকে ফেস করা, যে মানুষকে কয়দিন আগে সে গুলি করেছে। ফলে এই অন্তর্বর্তী সরকার যখন তার সিকিউরিটি অ্যাপারেটাসটা এত দুর্বল পেয়েছে, সেটাকে শক্তিশালী করার জন্য ওখানে একটা শক্তিশালী ব্যক্তিত্বের একজন মানুষের দরকার ছিল। সাখাওয়াত সাহেব ছিলেন, ওনাকে একটা বক্তব্যকে চরম বিতর্কিত করে ওনাকে সরিয়ে দেওয়া হলো এবং এনাকে আনা হলো। এনার ক্রেডেনশিয়াল কি আমি জানি না, ওনার পাস্ট কি, যেই কারণে আনা হলো কেউ কিছু জানে না। এবং শুরু থেকেই ওনার বিভিন্ন বক্তব্য দেখে কখনো কনফিডেন্স জাগে নাই যে উনি একজন শক্ত ব্যক্তিত্বের। এরকম একটা সবচেয়ে ক্রিটিক্যাল, আমি যদি বলি যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে এটা। সেখানে এরকম একটা মানুষকে দায়িত্ব দেওয়া হলো যার যে কোনো আশা বা কোনো সাহসের পরিচয় দিচ্ছে না, যা দেখে আমাদের মধ্যে সাধারণ মানুষ তাকে দেখে বলবে যে হ্যাঁ উনি শক্ত হাতে নেতৃত্ব দিচ্ছেন, উল্টো একের পর এক ব্লান্ডার করছেন। তো এবং সেটা সেই সিরিজ অফ ব্লান্ডারের লাস্টেরটাই ছিল এটা, এই ধরনের মন্তব্য। তো আমরা আশা করব যে
দ্রুত আমরা কিছু পরিবর্তন আশা করব, যাতে আমাদের এই সবচেয়ে ক্রিটিক্যাল মন্ত্রণালয়ে একজন যোগ্য ব্যক্তি দায়িত্ব পায় এবং এই ধরনের বিশেষ করে নারীদের প্রতি যে সহিংসতাটা বেড়ে গেছে, যেটা আসলে যে কোনো কি বলবো আইনের শাসনের অভাব ঘটলে কিন্তু নারীদের যে কোনো অপরাধ বেড়ে যায় এবং নারীদের প্রতি অপরাধও একই রেটে বেড়ে যায়। তো সেই জায়গাগুলো অত্যন্ত সেনসিটিভ এবং স্পর্শকাতর, সেগুলো আরো সাবধানতার সাথে মোকাবেলা করতে হবে। এম এ আজিজ, মব জাস্টিস নিয়ে গতকাল সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর বিরুদ্ধে সরকার সবসময় শক্ত অবস্থানে। শক্ত অবস্থান আসলে কতটা দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু 5 আগস্টের পর থেকে যদি বলতে চাই, শিক্ষককে হেনস্থা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় উপাচার্য থেকে শুরু করে আদালত এলাকায় আসামির উপর আমরা মবের হামলা দেখেছি, পিটিয়ে হত্যা করা, কুপিয়ে হত্যা করা, এরকম নানা ঘটনা দেখছি। সেটি কি কমে এসেছে? যদি কমে আসে, সেটি আসলে এই যে শক্ত অবস্থান, সেই বার্তা কতটুকু আসলে সঠিকভাবে আমরা পাচ্ছি যে শক্ত অবস্থান? আমার মনে হয় ইতিমধ্যে তথ্য যা এসছে তাতে উনি সঠিক বলেন নাই। মানে আজকে রিপোর্ট আছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, তারা বলেছে 7 মাসে 199 জন গণপিটুনিতে হত্যা হয়েছে এবং স্মরণকালে এটা সবচেয়ে বেশি এবং এটা বাড়ছে। আচ্ছা, বাড়ছে। সুতরাং মব জাস্টিস বাড়ছে। যেমন মসজিদে মাইকিং করে ডাকা হয় পাবলিক, একদম, হ্যাঁ, তারপরে নানাভাবে পরিকল্পনা করে মারা হয়। এমনকি এও দেখা গেছে যে রাজনৈতিক আপনার এলাকায় প্রভাব প্রতিহিংসা অপরজনকে মব জাস্টিসের কায়দায় মবের শিকার করে তাকে আক্রমণ করা হয়। গতকালকেও 5 জনকে হত্যা করা হয়েছে চুরির দায়ে, চোখ উঠায় ফেলছে, চোখ পর্যন্ত উঠায় ফেলছে, 5 জনকে হত্যা করা হয়েছে। তো এগুলো তো ঠিক না, এটা তো নিষ্ঠুরতা, এটা তো পরিকল্পিত হত্যা, বাহাদুরি দেখানো। তাদের তো বিচার হওয়া উচিত। চোখ মেরেই ফেলছে লোক, তার চোখ উঠানোর কি দরকার বলেন আপনি? হ্যাঁ, তার চোখ উঠায় ফেলছে, এগুলো তো হইতে পারে না। সুতরাং এটা তো মানুষ হচ্ছে কি যে ধরেন একটা মব জাস্টিস, ধরেন তৌহিদি জনতার নামে মানুষ মারতেছে। কে তৌহিদি জনতা? কে বলেন? প্রায় এ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে প্রায় 60টা মাজার ভাঙা হয়েছে। কারা মাজার ভাঙে বলেন? এদেরকে চিহ্নিত করা যায় না? কারা যায় তো, কারা মারে আমরা অনুমান করতে পারি তো। মাজার কারা দেখতে পারে না, মাজার কাদের পছন্দ না, এটা কিন্তু আমরা বুঝি। সরকার বোঝে না কেন? সেগুলো ধরে না কেন? বিচার হয় না কেন? অ্যারেস্ট হয় না কেন? হ্যাঁ, বক্তব্য এখানেই। তাদের তো বিচারের কাঠগড়ায় নিতে হবে, নাহলে এই মব জাস্টিস যেভাবে হয়ে গেছে, যারা খুশি মানে তারা আসলেই, মানে এই প্রশ্নটি আসলে আমাদেরও, এই প্রশ্নটি জনগণেরও, কেন শক্ত অবস্থান যেটি সরকার বলছে সেই শক্ত অবস্থানটা আমরা আসলে কেন দেখতে পাচ্ছি না? কেন এটি কমছে না? কেন বন্ধ হচ্ছে না? কেন আইনের আওতায় সেভাবে আনা হচ্ছে না? আমি শুধু ঘটনা ঘটে গেল চোখের সম্মুখে, তারপরে 2-3 জনকে আমি গ্রেফতার করলাম, সেটিই কি আসলে সঠিক বিচার কিনা বা সেটি কতটুকু পর্যাপ্ত কিনা? আমার মনে হয় কি না, সরকার তো ওই 21 জনের ছিল, আজকে 3 জন বাড়লো। সরকার হলো 24 জন, 18 কোটি মানুষ। তারপরে দেখেন অধিকাংশই প্রফেশনাল আর এনজিও কর্মী। এরা সরকার চালাতে পারছে আসলে? আপনি বলেন, দিন দিন সব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটা সেক্টর বলেন যে সরকারের নিয়ন্ত্রণে আছে? একটি সেক্টর বলেন? সরকার পরিচালনার জন্য যে সেক্টরগুলো আছে, একটি সেক্টর আছে? অর্থনীতি করছে, ভালো হচ্ছে, হ্যাঁ, ব্যাংকে ইম্পোর্ট নাই, কিছু নাই, দেশে বিনিয়োগ নাই, ব্যবসা নাই, পাতি নাই, আছে ব্যাংক আছে। আপনি বলেন IMF এর লোন, শেখ হাসিনার সরকারের সময় IMF এর লোন এগ্রিমেন্ট করে গেছে, 4th কিস্তি বন্ধ হয়ে গেছে, দেয়নি। IMF এটা কিন্তু একটা ইন্ডিকেটর। IMF যদি লোন শোধ করতে না পারার সম্ভাবনা দেখে, তারা কিন্তু আর লোন ডিসবার্স করে না। এটা কিন্তু একটা বড় ইন্ডিকেটর। IMF এর 4th যে কিস্তি, সেই কিস্তি কিন্তু বাংলাদেশ পেল না। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিশ্ববিখ্যাত লোক। হ্যাঁ, তিনি তার বক্তৃতা হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট, বিশিষ্ট জনরা পয়সা দিয়ে শোনে, মানলাম। কিন্তু বিশ্বটা তো চেঞ্জ হয়ে গেছে।
বিশ্বটা প্রত্যেককেই তার বেনিফিট ছাড়া তো ওনার সাথে দেখা করে, সবাই দেখা করে, ওনার সাথে সবাই কথা বলে, কিন্তু সবাই বলে আমরা আপনাকে সব সহযোগিতা দেবো। একমাত্র রোহিঙ্গা ছাড়া সব ফান্ড বন্ধ হয়ে গেছে, কেউ কোনো টাকা দিচ্ছে না, কারণ তার ইন্টারেস্টের বাইরে কেউ টাকা দিবে না, তো দেন দিচ্ছে না। তো আমি তো নিজে ওনার পক্ষে 3টা লেখা লিখছি, যখন 8 তলায় হাঁটায় 6 তলায় হাঁটায় উঠায়। আমি বলছি ডক্টর ইউনূস হচ্ছে জাতীয় সম্পদ। অমর্ত্য সেন তার পাশে 13% জায়গা দখল করার অভিযোগ ছিল, হ্যাঁ, চিঠি দিছে, কোর্ট সুও মোটো এটা স্টে করে দিছে। জাতীয় সম্পদ, আমরা জাতীয় সম্পদ রক্ষা যেমন করতে পারি নাই, এখন আমার কাছে মনে হচ্ছে যে না, বিশ্বায়নের যুগে জাতীয় সম্পদ বলে কিছু নাই, যার যার ইন্টারেস্ট এসেও চলে। আমি তো দেখেন, আপনি বলেন যে কোন, সবাই তো আমাদের হেল্প করতে চাইছে, কে হেল্প করছে বলেন? জাতিসংঘে প্রথম এসে ভিজিটে গেল, তখন লাইন ধরে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে, সবাই বলছে তুমি যা চাও তোমাকে সব হেল্প করবে। কোথায় হেল্পটা পাইলেন? আইএমএফ লোনটা পর্যন্ত আটকা গেল। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে দেশটাকে তো এখন যে জায়গায় যাচ্ছে, এইভাবে যদি ধরেন, নির্বাচন কবে হবে জানি না, হ্যাঁ, তবে বলা হচ্ছে ডিসেম্বর, না হলে মার্চে, হ্যাঁ, এটা কিন্তু ঠিক নাই। সব কথা কিন্তু মে দিয়ে বলা হতে পারে, আচ্ছা, মেয়ে আছে কিন্তু কথা সব ডিপ্লোম্যাটিক কথা। সুতরাং আমি কিন্তু মনে করি, ধরেন এই যে ছাত্ররা যে ফাইনাল যে বললো না যে আপনার ইয়ে করা হবে, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন মুখেই আনে না নির্বাচনের কথা। বাংলাদেশে বিচার হইতে কতদিন লাগবে? অত 15 বছর। তো যাই হোক, সে বাদ দেন। এই ডিসেম্বর তো এইটা যদি হয়, এটা তো গভীর খাদের ভিতরে দেশকে ফেলে দেওয়া হবে ডিসেম্বর পর্যন্ত গেলেই। তো আমি এই জন্যে বলি যে সংস্কার নামে আর এই ছাত্রদের দাবির কারণে দেশটাতে এই মব কারসিস যা বলেন, এই মব, যত মব ঘটনা ঘটতেছে, মব জাস্টিস যেগুলো ঘটতেছে, সেখানে তো ছাত্রদের অংশগ্রহণ আছে। আচ্ছা, সেখানে আপনি যেমনটি বলছিলেন তৌহিদি জনতা, সেই সাথে কিন্তু ছাত্র জনতাও বলা হচ্ছে। হ্যাঁ, ছাত্র জনতা, তৌহিদি জনতা, এই নামগুলোই কেন আসলে বারবার আসে? একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একবার নিয়ে আসতে চাই। দর্শক, স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ রাফি বলছিলাম। জি, বলবেন। আসলে আমার প্রশ্নটা হচ্ছে, এটা প্রশ্ন বলবেন না কি বলবেন, আমরা যে এই যে সাধারণ জনগণ, আমরা অত সংস্কার বুঝি না। আমরা বুঝি যে আমরা আমাদের স্ত্রী সন্তানদের নিরাপত্তা দিতে পারতেছি না, এই গভর্নমেন্টটা যে আমাদের জনগণের নিরাপত্তা দিতে পারতেছে না, এবং কি বলবো, একদম ব্যর্থ, আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা আসলে অতি দ্রুত এই সরকারের কাছ থেকে সাধারণ জনগণ নিস্তার চাচ্ছে। উনি একটু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে, যেই আমরা জনগণ যাকে নির্বাচিত করব, তাকে ক্ষমতা দিয়ে অতি দ্রুত আমাদেরকে একটু নিস্তার দিন। আমরা জাস্ট পারতেছি না নিতে। আমরা আমাদের ভুতুরে একটা দেশ, এই দেশটা একটু ভুতুরে রূপান্তর হয়ে গেছে। আমরা মানে না দিনে না রাতে কোথাও, মানে সারা 24 ঘন্টা একটা ভুতুরে দেশে আমরা বসবাস করতেছি। ভাই, আমাদের খালি দাবি, আমরা জনগণ, আমরা অত কিছু বুঝি না, সংস্কার বুঝি না, জাস্ট নির্বাচনটা দেন, একটু আমাদেরকে নিস্তার দেন ভাই। জনাব রুশাদ ফরিদী দর্শক ছিলেন একজন, খুব আক্ষেপ অনুযোগের সুরে আসলে তিনি বলছিলেন যে আমরা সাধারণ মানুষ, আমরা এত কিছু বুঝি না, আমরা নিরাপত্তা চাই, আমরা একটা নির্বাচন দিয়ে হলেও যদি নিরাপত্তা ফিরিয়ে আনা যায়, তাহলে সেই নির্বাচনটা চাই। একটা ভুতুরে দেশে বসবাস করছি, আমার ছেলে মেয়ের নিরাপত্তা আসলে কোথায়? সমাজের উপর কি প্রভাব পড়ছে আসলে? বিরতিতে যেমন আপনাকে বলছিলাম যে আমি আমার যারা পরিচিত আছে, পার্টিকুলারলি যারা নারী আছেন, আমার কাছের পরিবারের জন আছে, তাদেরকে আমি নিজে সাবধান করছি যে সন্ধ্যার পরে একটু সাবধানে চলাফেরা করতে হবে। সোশ্যাল মিডিয়াতে, নিউজ পেপারে, নিউজে দেখছি যে উমুকের উপরে এরকম হামলা, ওরকম উপরে হামলা। তো এটা তো আসলে আমরা অনেক বছর এই অভিজ্ঞতা আমাদের নেই। তো আমরা 5ই আগস্টের পরে একটা নতুন দেশ চাইলাম, যেই দেশ যেখানে এখন নিরাপত্তার অবস্থা আগের চেয়েও খারাপ। ফ্যাসিস্ট সরকার, খুরি হাসিনার সরকারের সময়ও তো আমরা এই ধরনের অবস্থার মধ্যে আসি নাই। তো এটা নিয়ে মানুষের মধ্যে একটা আক্ষেপ তৈরি হবে, এবং তারা বুঝতে পারছে যে এই বেসিক অধিকার যেটা জনগণের, জানমালের নিরাপত্তা, সেটা যদি একটা সরকার না দিতে পারে, তাহলে তো আমরা এই যে রাফি যার কথা শুনলাম, সেরকম একটা আক্ষেপ তো শোনাটাই খুবই স্বাভাবিক বিষয়। জনাব আজিজ, রাজনীতিবিদরা
তারা বলছিল যে সরকারকে তারা সব ধরনের সহযোগিতা করবে, এই সরকার ব্যর্থ হলে তারাও ব্যর্থ, কিন্তু সব কিছুর কেন্দ্রে বারবার শুধু নির্বাচন আসছে, কিন্তু বেসিক যে সমস্যাগুলো এখন আমরা ফেস করছি, সেক্ষেত্রে তাদের আসলে কি ভূমিকাটা হওয়া উচিত বা তাদের কিছু করার থাকে কিনা, আপনি কি মনে করেন? দেখেন, শুরুর থেকেই মনে হয় যে যদিও স্বীকার করে না, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনীতিবিদদের দূরত্ব আছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কখনো রাজনীতিবিদদের কাছে টানতে চায় না। শুরুতেই কিন্তু প্রথমেই মাত্র 21 জন তারা তো আমি বললামই আগে প্রফেশনাল এবং এনজিও, তারা কিন্তু রাজনীতিবিদদের সাথে তাদেরকে ইনভলভ করেই আগানো উচিত ছিল, সেটা কিন্তু হয় নাই। মিনিস্ট্রি খুব ছোট রাখছে, 21 জন, 18 কোটি লোক। তো এই জন্য আমি বলছি যে এই যে একেবারে উদাসীনতা বলবো, এটাতে আমি আগেই বললাম তো, কোনো সেক্টর ধরেন, উদাহরণ দিই আমি, প্রশাসন কেমনে ঠিক থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী কেমন ঠিক থাকবে? আপনি জানেন, সব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পুলিশ কিন্তু অধিকাংশই কিন্তু এই কিলিংয়ের সাথে জড়িত হয়ে পড়ে। কারণ তার প্রমোশন, চাকরির নিরাপত্তা সব এমন ফেজি সরকার তৈরি করে ফেলছিল, তারা তো বোঝে নাই যে রাতারাতি হট করে একদিন সরকার পরিবর্তন চলে আসে। তারা ভাবছে আমি যত মারতে পারবো তত প্রমোশন আমার নিশ্চিত। হ্যাঁ, মারে গেছে, এখন তো ফেসে গেছে। এখন সরকার যখন দায়িত্ব নিল, এখন তো কোনো অজুহাতে সরকার দায় এড়াইতে পারবে না। তাদের বোঝা উচিত ছিল কোথায় শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে। আমি অনেক জায়গায় বলেছি যে আজকে প্রায় 7 মাস শেষ। হ্যাঁ, আপনি এখন তো বলতে পারবেন না এই অমকে করে গেছে। যেমন আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা, সেই 15 বছর আগে বিএনপি ছিল, সব দোষ বিএনপির ঘাড়ে চাপাই দিয়ে সে তার সরে। এখন তো এই সরকার ওই ভাব ধরছে, হ্যাঁ, ওই আগে এইটা করে গেছে, এইটা নাই, ওইটা নাই। 7 মাস আর কত? আপনি প্রথমে পুলিশে যারা খুন করছে তাদের তদন্ত করে আইডেন্টিফাই করে বার করতেন, যারা দুর্নীতি করছে তাদের বার করতেন, পালিয়ে গেছে অথবা দেশে আছে পার করতেন, তাদের জেলখানা পাঠায় দেন, বাকিদের সাধারণ ক্ষমতা ঘোষণা করে দিতেন। এখন বলতেন যে পুলিশ ফোর্সের সংখ্যা তো কমে গেল, আপনার স্কাউট আছে, তারপরে আনসার আছে, ভিটিপি আছে। এই আলোচনাগুলো তো আসলে 5 আগস্টের পর থেকেই হচ্ছে যে কাদেরকে আসলে রিপ্লেস করা যায় না। আমি কথাটা শেষে আমি ওই জায়গায় বলছি যে ধরেন এইভাবে সংখ্যাটা বাড়ায় নিতে পারতো, অন্তর্বর্তীকালীন সরকার বাড়াতে পারতো, কিন্তু এখন তারা পদায়ন করে করে, আপনি দেখেন গতকালকেও এক এসপির চাকরি খাইছে। তো পুলিশ টমাটাইজ, আমি কোন করে, ধরেন নিউ মার্কেটে মানুষ মরে, বিদেশের লোক রয়েছে, সেও খুনের আসামি। এটা কি আইনে টিকবে? টিকবে না। অথচ আইন এখন পুলিশ কি করে, কেস নিতে ওই আগের মতোই, একটা মানুষ মরে 500 জন আসামি। কারণ হচ্ছে ওকে যদি কেস না নেয় বলবে যে ওরা ফেসিবাদের দোষর। হ্যাঁ, সে ট্যাগিং এর একটি বিষয় কাজ করছে। ট্যাগিং যেটা আপনি বলছেন, এই ধরেন ডিসি আপনার 64 ডিস্ট্রিক্টে 64টা আপনার ডিসি পদায়ন করছে, সব প্রশাসন ক্যাডারের সবগুলি। অথচ বণিক বার্তার 7 দিন পরেই একটা রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্ট করেছে যে প্রশাসন ক্যাডারের 95% ছিল ফেসিবাদের দোষর। আপনি সেই প্রশাসন ক্যাডার থেকে ডিসি দিয়ে দিলেন, এর বাইরে 25টা ক্যাডার আছে। আপনি 25টা ক্যাডারকে নিয়ে প্রশাসন ক্যাডারতেও নেন, কিছু বেছে নেন, নিয়ে যদি 7 দিনের একটা শর্ট ট্রেনিং দিয়ে ডিসি বানায় দিতেন, আজকে দেখেন প্রায় 30টা ডিসিকে কিন্তু অনেকে ওএসডি করা হয়েছে, অনেকের চাকরি খাওয়া হয়েছে। প্রশাসন কাজ করবে কিভাবে ভয়ে বলেন? অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতার কারণে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় ট্রমাটাইজ করে রাখা, যে চাকরি যাবে, না হলে বিপদে পড়বে। যেজন্য আপনি বলতে চাচ্ছেন যেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না এবং হচ্ছে না, হবেও না, সামলানো সম্ভব হচ্ছে না। আমি তো বললাম তো, আপনি খেয়াল করে দেখেন ডিসি কতগুলো, আপনি তো নিউজ মিডিয়াতে আছে, ডিসি তো অলরেডি প্রায় 30-35টা, 64 তারাই ডিসি পদায়ন করছে, তারাই 30 থেকে 35টা চাকরি খাওয়া ফেলছে। বলছে এরা অপকর্ম করছে, তমক পথমক করছে, 2-4 ওএসডি করে দিছে। তাহলে অন্য ডিসিটা কাজ করবে কেমনে ভয়ে বলেন? আপনি কাজ করতে পারতেছে না। পুলিশ এক এক সময় এক একজনের এখন তদন্ত করে বার করতেছেন, অমুক জায়গার এসপি আছে, সে অমুক জায়গায় গুলি করছিল, এখন কেন? তাহলে তো আরে পুলিশ কাজ করে না এখন তো সব। এই জন্য বলছি যে ফুল প্রশাসনের
অর্থাৎ সরকার পরিচালনার যতগুলো সেক্টর আছে সবগুলোই এখন এইভাবে ভীত সন্ত্রস্ত, কেউ দায় নিচ্ছে না, কেউ কাজ করছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের আসলে উপায় কি? কাদের এই মুহূর্তে দায়িত্ব আসলে নেওয়া উচিত? সরকারের তো বটেই, আর কে কে আসলে ভূমিকা পালন করতে পারে, আর এবং সরকারের কি করা উচিত বলে মনে করছেন? আমি আজিজ ভাইয়ের সাথে একটা বিষয়ে একমত আবার দ্বিমত পোষণ করতে চাই। সেটা হলো যে আমরা যেমন বারবার দেখেন জিনিসটা হচ্ছে কি এরকম যে একটা ফ্যাসিস্ট লুটেরা মাফিয়া স্টাইলে একটা দেশ চলছে অনেক বছর। তো এটার উপরের কিছু টপ মাফিয়া লিডাররা পালাইছে বেসিক্যালি, তাই তো, আর কিছু ধরা পড়ছে, কিন্তু সেই মাফিয়া স্ট্রাকচারটা তো রয়ে গেছে, তাই না? তো এখন সেখানে যারা যারা যেসব কি পজিশন ছিল বেশিরভাগই হয়তো আছে, তাদেরকে কার কি রোল ছিল অনেক জানা যাচ্ছে না। তো আমরা একই সময়ে যখন বলছি যে এদের যারা গুরুত্বপূর্ণ এবং খুব উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ফ্যাসিস্ট রেজিমকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের তো আমরা বিচার চাই। তো সেই বিচার প্রক্রিয়াতে যদি যে ডিসিদের সরানোর কথা বলেছেন বা যে পুলিশ অফিসার চাকরি খেয়েছেন তারা যদি আসলেই অপরাধ করে থাকে তাহলে তারা অবশ্যই শাস্তি পেতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে তারা আসলে অপরাধ করেছে কিনা। আমার ধারণা এই প্রশাসন বা এই পুলিশ যাই বলেন, তাদের অন্যান্যরা যারা যদি দেখে যে যারা আসলেই অপরাধ করেছিল তারা শাস্তি পেয়েছে, তাহলে কিন্তু প্রশাসনের মধ্যে কোনো হতাশা বা পুলিশের মধ্যে এটা আসার কথা না। কিন্তু তারা যদি দেখে যে ব্যক্তিগত প্রতিহিংসার জন্য যে অন্যায় করে নাই তাকেও শাস্তি দেওয়া হচ্ছে, তাকেও প্রমোশনের তার পথের কাটা একজন আছে, তাকে একটা অপবাদ দিয়ে, বা সে হয়তো কোনো বিরাট কোনো অপরাধও করে নাই, কিন্তু তাকে জাস্ট ব্যক্তিগত রেশারেশি থেকে যাকে যখন শাস্তি দেওয়ার সুযোগ নেওয়া হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে, এই জিনিসগুলো তখন হতাশা তৈরি করে। যেমন আরেকটা জিনিস আপনাদের বলি, দেখেন এই এখানে আসার পর এসআই প্রায় 323 জনের মতো তারা 1 বছর ট্রেনিং করেছে। এবং ট্রেনিংটার ব্যাপারটা কিরকম এটা আমি আগে জানতাম না। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্টুডেন্ট আমাদের কাছে এসেছিল, যে তারা বলছিল তাদের মধ্যে অনেক কয়েকজন নারীও আছে, তারা 1 বছর নিজের টাকা দিয়ে ট্রেনিং করেছে। হ্যাঁ, তো ট্রেনিং করে জাস্ট পাসিং আউট প্যারেড হবে, এই প্রশাসন তাদের রেজাল্ট দিয়ে তাদেরকে পাস করে দিয়েছে। হঠাৎ কি হলো, ভেতরে কি হিসাব নিকাশ হলো কি জানি না, হঠাৎ তাদেরকে বলা হলো যে তারা সাসপেন্ডেড, তারা হবে না। এখন তাদের অপরাধটা কি? এখন 323 জন কেন, আপনি 3000 পুলিশকেও করেন, কিন্তু আপনি অপরাধটা আইডেন্টিফাই করে বলেন যে তারা এই অপরাধ করেছে এই কারণে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ তারা নাকি এলোমেলো ভাবে হাঁটছে, তারা নাকি নাস্তা খেতে আসে না, তারা নাকি ক্লাসের মধ্যে কথা বলছে। তো দেখেন এই জিনিসগুলো কি পরিমাণ হতাশা, কি পরিমাণ আইনের শাসন এবং অন্যায্য। হ্যাঁ, তো এই জিনিসগুলো অ্যাপ্রুভড হচ্ছে কাকে দেয়? নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। তো এই সিগন্যালগুলো যখন বিভিন্ন সেক্টরে যাচ্ছে তখন চারিদিকেই মনে হচ্ছে যে আসলে তো আইনের শাসন নাই। ঠিক আছে, তো এমনি প্রশাসন একটা দুর্বল পুলিশি অবস্থা পেয়েছে, সেখানে যদি তারা এই কাজগুলো করে তখন এই দুর্বল সিকিউরিটি অ্যাপারেটাসকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। দেখেন এই 323 জন এরা এখন চাকরি পেল না, এবং তাদের সামাজিক এবং পারিবারিক অবস্থা কি হলো, তারা ফ্যাসিবাদের দোষর, অথচ তারা জানে না তাদের অপরাধ কি। তারা নর্মাল বিশ্ববিদ্যালয়ে করে অনেক চাকরি করত, চাকরি বাকরি ছেড়ে এসে এই সরকারি চাকরিতে ঢোকার চেষ্টা করেছে। তো এখন সবাই বলতেছে তাদের আত্মীয় স্বজন, ও তোরা তো মনে হয় আসলেই কিছু করছিস, তাহলে তোদের চাকরি যাবে কেন, তোরা নিশ্চয়ই আওয়ামী লীগের দোষর ছিলি। এবং তাদের অন্য কোনো আর সরকারি চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই। এমনকি বেসরকারি চাকরিতে গেলেও একটু খোঁজ খবর নিলে যখন জানছে এরকম অবস্থা, তাদের চাকরি হচ্ছে না। তো এই আপনারা হয়তো আমরা মনে করতে পারি এটা মাত্র 323 জন, কিন্তু এটা যে সমাজে যে বার্তাটা দিচ্ছে, সে বার্তাটা দিচ্ছে যে এখানে এখন এটা আসলেই একটা মগের মুল্লুক হয়ে গেছে, যে যার খুশি মতো যার খুশি করতে পারছে। জি, মবের কাছে কি সরকার অসহায় হয়ে পড়ছে? কেন আমরা সকল যদি প্রবলেমের কথাও মাথায় রেখেও যদি বলি 6 মাস 7 মাস পর আমরা তো এখনো দোহাই দিতে পারি না যে পুলিশ অ্যাক্টিভ হয়নি বা হচ্ছে আর যারা আইন শৃঙ্খলা বাহিনী, এই অজুহাত তো জনগণ শুনতে চায় না। একজন দর্শক যখন আমাদের প্রশ্ন করছিলেন, তারা তো আসলে সব শেষে নিরাপত্তাটা চায় না। দেখেন যতগুলো ঘটনা ঘটতেছে, এটা হচ্ছে এখন যারা ক্রিয়াশীল রাজনীতিবিদ
পার্টি বলেন, সাথে কিন্তু ছাত্ররাও যুক্ত হয়েছে। ছাত্ররাও কিন্তু পুরনো রাজনীতিবিদদের মতো কারবারে ঢুকে গেছে, এটা বললেন। তো তারা যেখানে থাকে ইনভলভ, সেখানেই এই সরকার অসহায়ত্ব আপনার ভূমিকা পালন করে, তারা কিছু অ্যাকশনে যায় না। মব জাস্টিস যেটা হচ্ছে, সে তো ক্রিমিনাল, তাকে সরকার কেন পিছু হটবে, তাকে কেন বিচারে আওতায় আনবে না, কেন গ্রেপ্তার করবে না, করছে না তো। কারণ ওখানে যায় দেখে হয় বিএনপি আছে, নাহলে জামাত আছে, নাহলে ছাত্ররা আছে, বাস হাত গোটায় বয়ে থাকে। তাহলে পরিবর্তনটা আসলে কি হলো? পরিবর্তন হবে না। এই জন্য ওই যিনি প্রশ্ন করছিলেন তার আমার একটাই কথা, সরকার যেহেতু চালাতে পারছে না, তখন সরকারটা ছেড়ে দেয় না কেন? একটা খুব কুইক, যেটা মিনিমাম নির্বাচনের সংস্কার তো ছাত্রদের দাবি ছিল না, ওনারই ছাত্ররা তো চাকরির কোটা সংস্কার আন্দোলন, শেষে 9 দফা, তারপরে 1 দফা, কোনো জায়গায় সংস্কার ছিল? সংস্কারটা এই অন্তর্বর্তীকালীন সরকার আবিষ্কার করছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সংস্কার প্রস্তাব তো বিএনপিরও আছে, সংস্কার প্রস্তাব তো জামাতও দিচ্ছে, অন্য অন্য সব দলই তো দিচ্ছে। আপনি সেটি নিয়ে বসেন, বসে আলোচনা করে সংস্কার করে ইলেকশন দিয়ে দেন, শর্টকাট হয়। আর কমিশন করছে 10-11টা, এই কমিশন আবার তার আবার ভিতরে কমিটি করছে, এগুলো সব টাইম কিলিং না? দেশ চলে না, মব জাস্টিস, ওই জাস্টিস, সব ওই বন জঙ্গলে বাস করার মতো হয়ে গেছি। এখন ওনারা সরকারে থাকবে। এখন ওই যে কয়েকদিন আগে ইন্টারভিউ দিল না, কয়েকদিন আগে বিবিসি বাংলায়, ওরা প্রধান উপদেষ্টাকে তো রংলি ব্রিফ করা হচ্ছে যে সব সমর্থন তার দিকে আছে, দেশে বিদেশে সবার সমর্থন তার কাছে আছে। এর আগে যে নিউজ হয়েছে দেখেন নাই যে ওনাদের পপুলারিটি সব ড্রপ হয়ে গেছে, এখন আর জনগণ ওনাদের চায় না। আর জনগণ এমন বিপদগ্রস্ত হয়েছে যে কিসের সংস্কার করলো না, প্রশ্ন করলো না, কিসের সংস্কার, আগে ক্ষমতাটা ছেড়ে দেন, এই জায়গায় তো চলে যাচ্ছে। জি জনাব প্রসাদ ফরিদী, কেন মানে আমি যে প্রশ্নটি জনাব এম এ আজিজের কাছে বলছিলাম, সরকার কি অসহায় হয়ে পড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাছে? কেন আসলে এত কিছুর পরও সেই প্রপার ব্যবস্থাটা আসলে নিতে পারছে না? আচ্ছা, আমরা অনেকক্ষণ তো সরকারের বদনাম করেছি, এখন একটা কথা বলতে চাই, সেটা হলো যে দেখ, আপনাদের হয়তো মনে আছে যে 5 আগস্টের আগে, অনেক আগে থেকেই আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টাররাই কথা বলতো যে ওরা যদি ক্ষমতা থেকে চলে যেতে হয়, তাহলে আওয়ামী লীগের অ্যাটলিস্ট 1 লাখ মানুষ কাটা পড়বে, মারা পড়বে, রাস্তায় রক্ত গঙ্গা বইবে। সেই তুলনায় কিন্তু তেমন কিছু হয়নি। তো একটা শক্ত ফ্যাসিস্ট স্ট্রাকচার যদি ভেঙে পড়ে, তখন আসলে অনেক খারাপ দিকে দেশটা যেতে পারতো, একটা সিভিল ওয়ারেও চলে যেতে পারতো, ইন্ডিয়াও ইনভেট করতে পারতো, অনেক খারাপ হতো। সেই তুলনায় এত খারাপ হয় নাই এখনো। তো সেটা একটা পজিটিভ দিক। তো আমরা এই সরকারের অনেক সমালোচনা করতে পারি, আমি নিজেও কঠোর সমালোচনা করি, কিন্তু আমার বুঝতে হবে যে তারা যেই সরকার ব্যবস্থাটা, যেই শাসন ব্যবস্থাটা পেয়েছে, এটা ইনহেরেন্টলি একটা ফাঁপা অন্তঃসারশূন্য, যেটা মধ্যে সব ইনস্টিটিউশনগুলো ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে ফেলেছে। এটা কোনো বিল্ডিং ভেঙে পড়ে নাই, কিন্তু আইনি কাঠামোগুলো সব ভেঙে পড়েছিল। সরকার চাইলেও সেটা করতে পারছে না, বিষয়টা কি এরকম? কোনটা? হ্যাঁ, সরকার চাইলেও করতে পারছে না সেটা আমি বলবো না, তারা কতটুকু চাওয়ার দিকটা হয়তো তাদের ঠিক আছে। আজিজ ভাই যেটা বললেন যে সংস্কারটা আসলে কেউ চায় না, সেটা একদিক দিয়ে হয়তো ঠিক আছে। ইনিশিয়ালি কোটা আন্দোলন থেকে স্টার্ট হয়েছিল, পুরো আন্দোলনটাই তো স্বতঃস্ফূর্ত, একদিনের ঘটনা আরেক দিকে নিয়ে গেছে। কেউ তো 1 দফাও চায়নি, 1 দফাও তো আসছে একদম শেষের দিকে, প্যাথিদের বিলোপ চাইছে শেষের দিকে, প্রথমে তো আর 1 দফা ছিল না। তো তারপর যখন দেখা গেল দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, তখন একটা সংস্কার চাওয়াটা কিন্তু ছাত্রদের মধ্য থেকেও এসেছে, এটা শুধু সরকারের ইনভেনশন ছিল না। তো ছাত্র জনতা সবারই ছিল যে আগের ব্যবস্থা আর থাকবে না, যাতে একটা ইলেকশন হবে, আরেক গভর্নমেন্ট এসে আবার আগের মতো চলবে, এটা কিন্তু আমরা আসলে এখনো কেউ চাই না। এখন আমরা ইলেকশনের দিকে যেতে যাচ্ছি, তখন মনে হচ্ছে যে এই সরকার আসলে পারছে না, কিন্তু না পারার পুরো দায়টাই সরকারের উপরেও দেওয়া যায় না, কারণ সে ইনহেরেন্টলি একটা ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা সে পাইছে। তো এই জন্য কিন্তু সেটা থেকে দ্রুত উত্তরণের জন্য যে নেতৃত্বটা দরকার ছিল, কি জায়গাগুলোতে যেই লোকগুলো দরকার ছিল,
সেরকম দু একটা জায়গায় আমরা সেই লোকগুলোকে পাই নাই বলে এই ব্যর্থতা দেখতে করতে পাচ্ছি। পারেনি, এরকম বিষয়টিও দাঁড়াচ্ছে। আপনি শুরুতেও বলছিলেন এরকম যে আসলে আমরা যেখানে আসলে যাকে প্রয়োজন সেই অবস্থাটা হয়তো বা পাচ্ছি না বলেই, কিন্তু আমরা আসলে সবাই আশা করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অ্যাটলিস্ট এটা একেবারে ন্যূনতম চাহিদা এবং সব থেকে কি বলা যায় এটাকে, আমার সব থেকে জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা মেয়েরা আসলে আর কোনো মবের শিকার হতে চাই না, আর কেউই আসলে চায় না। আমরা আশা করি সরকার নিশ্চয়ই এটাতে বিশেষ গুরুত্ব দেবে, সামনে সুদিন ফিরে আসুক সেই প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।